মাকে নিয়ে শেষবারের মতো এই তো হাসপাতালে আসলাম। আজকে কাজটা হলেই আর কি আর আসতে হবে না হাসপাতালে। এখন বাজে কিন্তু বিকেল 4:30টার মতো। তো ডক্টর আর কি অন্যান্য রুগী দেখতেছে আর আমাদের একটু লেট হয়েছে। আর কি সবার শেষে আর কি মায়ের কাজটা ধরেছে। তো যেহেতু অনেকগুলো দাঁত আর কি আ দেখা যায় ফিলিং করা হবে। এ কারণে আর কি সবার লাস্টে মাকে ডক্টর দেখেছে। তো অনেকটা সময়ও কিন্তু লেগেছে। প্রায় হাসপাতালটা একেবারে অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। নার্স এসে মাকে রেডি করে দিয়ে গিয়েছে আর এখন কিন্তু ডক্টর কাজ করছে দাঁতের। কি শব্দ হচ্ছিল দেখেন মেশিনের এত শব্দ। তো এর মধ্যে অলরেডি কাজ হয়ে গিয়েছে। আর দেখেন পুরো হাসপাতালটা একেবারে ফাঁকা। তো আমাকে আবার একটু অ কম কাজ করতে বলা হয়েছে। তো ফাইলটা নিয়ে আমি আবার একটু রিসেপশনে যাচ্ছি। তো ওখানে গিয়ে কাজকর্ম শেষ করে এরপর মাকে নিয়ে কিন্তু আমি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছি। তো অনেকগুলো দাঁত যেহেতু ফিলিং করা লাগবে, তো দেখা যায় একসাথে তো এতগুলো দাঁত ফিলিং করা ব্যাপার না। আর দাঁতের চিকিৎসা করতে গেলে দেখা যায় অনেক কিন্তু একটা খরচের ব্যাপার-স্যাপার থাকে। তো যাই হোক বাকি দাঁতগুলো পরবর্তীতে হয়তোবা ঠিক করা হবে। তো আমি বলেছি যে, "আগে যেগুলো করা হয়েছে দেখো সেগুলো ঠিকঠাক মতো থাকে কিনা?" বা অনেক সময় কিন্তু দাঁতের যে চিকিৎসা করা হয় অনেক সময় কিন্তু ডক্টররা অনেক সময় গ্যারান্টি দেয় না। তো ফিলিংটা যদি উঠে যায়, তো যাই হোক এরপর আমরা এই তো বাসার কাছে এসে আমি কিছু পিঠা কিনে নিচ্ছি। তো দেখলাম যে ভাপা পিঠা বানাচ্ছে। ভাপা পিঠার মধ্যে এক ফোঁটাও নারকেল নাই। শুধু গুড় দিয়েই ভাপা পিঠাটা বানাচ্ছে। তো আমি খালাকে জিজ্ঞাসা করতেছিলাম যে, "খালা আ নারকেল কেন দেন নাই?" আমার কিন্তু ভাপা পিঠা খুব পছন্দের পিঠা। তো খালা আর কি বলতেছিল যে, নারকেলের অনেক দাম। এই কারণে শুধু তিনি গুড় দিয়ে আর কি ভাপা পিঠা বানিয়ে নিচ্ছে। তো এখানে আমি চিতই পিঠা নিয়ে নিলাম। জুঁই আর কি ফোন দিয়ে হাসপাতালে থাকতেই জুঁই ফোন দিয়েছিল। বলেছিল যে, "মা কিছু নাস্তা নিয়ে এসো।" তো এ কারণে আর কি পিঠা নিয়ে আসছি। তো এখানে মা আর কি বসে মায়ের হাত-পা আমাকে দেখাচ্ছিল। গতকালকে মাকে ব্যথার ওষুধ খাওয়ানোর পরে কিন্তু মা সারা শরীরে ফোস্কার মতো উঠে গিয়েছে। তো হালকা আর কি কালো হয়ে গিয়েছে। আসলে মা সব রকমের মেডিসিন খেতে পারে না। সে তার যেহেতু বড় ২ টা অপারেশন হয়েছে, তো তারপর থেকে আবার বাতের সমস্যা। তো এরপর ডক্টর আর কি তাকে বলে দিয়েছে যে, যখন যেকোনো ওষুধ মা যেন না খায়। যেকোনো ওষুধ খেলেই দেখা যায় কি উল্টাপাল্টা হলেই রিঅ্যাকশন করে বসে। আর সারা গায়ে কিন্তু মায়ের ঠোসা পড়ে যায়। তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। সকালে উঠে আজকে রুটি বানিয়ে নিচ্ছি। আর তার সাথে একটু সুজির হালুয়া রান্না করে নিব। তো মাকে বললাম যে আজকে খেতে পারবে যেহেতু রুটিতে কোনো কালার নাই বা হালুয়া সুজির হালুয়া রান্না করব। তো এটা তো আর কোনো কালারফুল কোনো সবজি রান্না করছি না যে খেলে হয়তোবা ওটার উপর একটা হলুদ দাগ পড়ে যাবে। তো মাও আর কি রাজি হলো। এখন সুজি রান্না করব আর রুটি ভেজে নিচ্ছি। তার সাথে কিছু পরোটাও ভাজবো। আসলে মানুষের বয়সের সাথে কত রকমের রোগ ব্যাধি যে দেখা দেয়। তো ২ টা অপারেশন হওয়ার পর মা কিন্তু অনেকটা মোটাও হয়ে গিয়েছে। এরপর দেখা যায় যেকোনো ওষুধ খেলে খুব বুঝে শুনে আরকি খেতে হয়। মা কিন্তু যখন তখন যেকোনো ওষুধ খেতে পারে না। যেকোনো একটা ওষুধ খেলেই সারা শরীরে একদম ঠোসা পড়ে যায়। বড় পানির মতো ঠোসা পড়ে যায়। তো আমি না বুঝে একটা ব্যথার ওষুধ আরকি খাইয়ে দিয়েছিলাম। যদিও দাঁত ফিলিং করার পর কোনো ব্যথা মায়ের ছিল না। তো এত বড় ঠোসা পড়েছে যে কি বলবো। আর এত প্রচুর পরিমাণে চুলকানি হয়েছে ঠোসাগুলো পড়ার আগে রীতিমতো আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছি। তো যাই হোক মাকে বারবার বলছিলাম যে, "মা চুলকিও না।" তো ওই অবস্থায় কিন্তু ঠোসাগুলো আছে। তো যাই হোক সকালে নাস্তা করার পর আমি এদিক থেকে অনেকগুলো কাপড়-চোপড় ধুয়ে নিয়েছি। আর রোদটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর উঠেছে। আমার কিন্তু অতিরিক্ত শীত একেবারেই ভালো লাগে না। আর এই বছর যে পরিমাণে শীত পড়েছে, সত্যি কথা এমন শীত হয়তোবা আরও কিছুদিন থাকলে আমি খুব বেশি অসুস্থ হয়ে যেতাম।
কেন যেন অতিরিক্ত কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। অতিরিক্ত গরমও ভালো লাগে না, আবার অতিরিক্ত শীতটাও কিন্তু ভালো লাগে না। তো আমি চাদরটা ধুয়ে দিলাম, তো চাদরটা ছাদে মেলে দিলাম। এটা শুকিয়ে গেলে আবার আমি নতুন এই চাদরটাই আরকি বিছিয়ে নিব। আরকি অন্য কোনো চাদর আর বিছাবো না। আর মায়ের আর জুঁইয়ের আমাদের কিছু পরার কাপড়-চোপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি। তো যে সুন্দর রোদ উঠেছে এতে করে কিন্তু খুব সুন্দর করে কাপড়-চোপড়গুলো শুকিয়ে যাবে। আমার যে সকল আপু ভাইয়ারা আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসেন এবং ধৈর্য সহকারে আমার সাথে আছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। হয়তো অনেক আপুরা লাইক দেবার কথা না বললে আপনারা ভুলে যান, এই কারণে কিন্তু লাইক দেবার কথাটি বলে দিলাম। তো এখানে আমি প্রতিটা কাপড়ের মধ্যে ক্লিপ লাগিয়ে দিলাম। আর প্যান্টগুলোর মধ্যে তেমন একটা ক্লিপ লাগানোর দরকার হলো না। আকাশে না অনেক সুন্দর একটা কাক উড়তেছিল। অনেক টাইম আমি কাকটার দিকে তাকিয়েছিলাম। একদম কাকটা ঘুরে, ঘুরে পুরো আকাশটা আরকি ঘুরছিল আকাশটার মধ্যে। তো এত ভালো লাগছিল দেখতে। তো অনেকটা টাইম ছাদে কাটিয়ে তারপরে এই যে চলে আসছি রান্নাঘরে। আর সবজিগুলো গতকালকে আমি কাটাকাটি করে রেখেছিলাম। এখানে আমি এই যে মিক্সড সবজিটা আরকি রান্না করব। আর তার সাথে আমি বেগুনও কুটে রেখেছি। বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব আর করলা দিয়ে পাঙ্গাস মাছ আরকি রান্না করব। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে, "আজকে তুমি দুপুরে কি খাবা?" তো মা আরকি এই দাঁত নিয়ে কয়েকদিন যাবত ওইভাবে কোনো ঝোলের তরকারি আরকি খাচ্ছিল না। হলুদ জাতীয় আরকি রান্না করা তরকারিগুলো। তো মাকে আরকি বলছিলাম যে, "আজকে কি খাবা?" তো মা একদম বিরক্ত হয়ে গিয়েছে। মা বারবার বলতেছিল, "আমার মনে হচ্ছে আমি কতদিন ধরে আমি ভাত তরকারি খাই না।" আসলে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, এক ওক্ত ভাত না খেলে পরের ওয়াক্তে মনে হয় যে আমি কত বছর ধরে যে ভাত খাই না। তো মা বলল যে, "অন্য কোনো কিছু করার দরকার নাই। আমি যা রান্না করছি মা আরকি সেগুলোই খাবে।" তো এখানে দেখেন একদম বড়, বড় এটা করল্লা কিন্তু এটা উস্তা না। আমি সুন্দর করে কুটে তার সাথে ২-১ টা আলু কুটে তারপরে রেখে দিয়েছি। তো আমার কিন্তু করল্লা তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর এই করল্লা তরকারিটা আমি আগে রান্না করতে পারতাম না। তো আমাদের ব্লগ বাই কানিজ যে কানিজ আপুর কাছ থেকে কিভাবে করলা তরকারিটা রান্না করে সেটা কিন্তু আমি আপুর কাছ থেকে শিখেছি সত্যি কথা বলতে। আপু কিন্তু এখন আর ভিডিও দেয় না। অনেকদিন আগে আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল। আপু হয়তোবা ভিডিও দেয় না ঠিকই, তবে আপু চুপি, চুপি হয়তোবা অনেক আপুদের ভিডিওগুলো দেখে থাকে। তো যাই হোক আ আপুকে সত্যি অনেক মিস করি। আপুর ভিডিওগুলো খুব ভালো লাগতো। তো আপু তরকারি রান্না যখন করতো আমি খুব মনোযোগ সহকারে দেখতাম। আর আ ঠিক সেভাবে না আমি কয়েকদিন আপুর মতো তরকারি রান্না করেছিলাম। দেখলাম যে না তরকারিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আসলে আমাদের শেখার কোনো শেষ নাই বা শেখার কোনো বয়স নাই। এই কথাটা কিন্তু আমি সবসময় বলে থাকি। তো এদিক থেকে আমি এই যে এগুলোর মধ্যে কিন্তু রান্না করার পর হাঁড়ি-পাতিল বা ডাইনিং টেবিলে আমি প্লেট, বাটি এগুলো আরকি রাখি। তো দেখলাম যে ময়লা হয়েছে আর আমি সবসময় এগুলো কিন্তু অতিরিক্ত ময়লা হতে দেই না। আমি গরম পানি করে নিয়েছি। তার সাথে আমার আ এই যে টাওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি ফার্নিচার পরিষ্কার করি। আর এই যে বড় টাওয়ালটা এটা দিয়ে কিন্তু আমি যে চাল যে রাখি তো সেই চালের কন্টেনারটা আরকি ঢেকে রাখি। তো সবগুলো ছোট বড় সবগুলো টাওয়াল আমি ভিজিয়ে দিলাম। তো ওগুলো আমি এখন ধুয়ে তারপর আরকি বারান্দায় মেলে দিয়ে আসবো। আমার কাজগুলো দেখলে আমার ভালোবাসার আপুরা এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। আসলে এটা সত্যি কথা যে, যেকোনো আপুরা দেখবেন যে খুব অলসতা করে বা কাজ দেখলেই তাদের ভয় লাগে বা ভালো লাগে না কাজ করতে। তখন ওই অলসতার আপুগুলো যদি এই ধরনের কাজকর্মের ভিডিওগুলো দেখে তখন কিন্তু তাদের মধ্যে আর অলসতা কাজ করে না। তার একটা প্রমাণ একদম আমি আমার নিজের দ্বারা পেয়েছি। গত কয়েকদিন আগে এত প্রচুর পরিমাণে শীত গিয়েছে বিশ্বাস করবেন না। আমি ওই কনকনে শীতের মধ্যে আমি কিন্তু ওইভাবে কোনো ভিডিও শ্যুট করি নাই। একদম শুধু রান্নাবান্না করেছি আর খাওয়া-দাওয়া করেছি। আর আমার যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোই আমি আপলোড করেছি। তো
তখন বসে আমি কিন্তু কিছু আপুদের ভিডিও দেখেছি আরকি। তারা যখন দেখলাম যে না সংসারের কাজকর্মগুলো এত সুন্দর করে করছে, বিশ্বাস করবেন না ওই মুহূর্তে আমার যে এত অলসতা কাজ করছিল বা কাজ একেবারেই করতে ইচ্ছে করছিল না ওই কনকনে শীতের মধ্যে। তো আমি কিন্তু সেই ব্যক্তি দেখা যায় একদম বিছানা ছেড়ে উঠে তারপর কিন্তু আমি কাজে লেগে গিয়েছি। আমি দেখলাম যে না আপুরা যখন না কমেন্ট করে যে আপু তোমার কাজ দেখলে এনার্জি পাই বা খুব ভালো লাগে। ওই জিনিসটা কিন্তু আমার মধ্যে কাজ করেছে। আমি ওই জিনিসটা ফিল করতে পেরেছি যে সত্যি যখন আমরা এই কাজগুলোর ভিডিও দেখি, তখন কিন্তু আমাদের মধ্যে কাজের একটা উৎসাহ জেগে যায়। তো আমি তো কাজ পাগল মানুষ বরাবরই বলি। কারণ আমি গত কয়েকটা দিন যে আমি কাজকর্ম করি নাই, বিশ্বাস করবেন না। আমার মনে হয়েছে যে আমার পুরো ঘরটা একেবারে অন্ধকার হয়ে আছে। একটু ভালো লাগছিল না। তো এই কনকনে শীতের মধ্যেও কিন্তু আমি আমার বেডরুমটা সেগুলো আরকি ভিডিও করি নাই। অফ ক্যামেরাতে অনেক ঝুল পড়েছিল। সেগুলো পরিষ্কার করেছি, ফ্যান পরিষ্কার করেছি। আপুদের আরকি ভিডিও দেখে নিজের প্রতি কাজের আরকি এনার্জি পেয়েছি এই অবস্থা। তো এদিকে আমি সবজি ভাজিটা বসিয়ে দিয়ে এখন চলে আসছি বারান্দাতে। তো বারান্দার মধ্যে সবগুলো রুমাল এই তো মেলে দিলাম। এগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে রান্না করতে। এগুলো শুকিয়ে গেলে এগুলোকে আমি অফ ক্যামেরাতে ভাঁজ করে আবার জায়গা মতো আরকি রেখে দিব। গতকালকে ভিডিও শেয়ার করার পর সেখানে আমার ভালোবাসার আপুরা আমার বাবার জন্য দোয়া রেখেছেন। তো আমার প্রতিটা আপুকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বলব যে সবসময় সবার বাবা-মার প্রতি আমার মন থেকে তো দোয়া থাকেই। আমার আপুদেরকেও বলব যে সবসময় আপনারা প্লিজ সবার বাবা-মার প্রতি দোয়া রাখবেন। আসলে আমার মনটা কিন্তু ইদানিং খুব খারাপ। হঠাৎ খারাপ হয়ে যায়। হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে। এত ছোটবেলার যে স্মৃতিগুলো সেগুলো আসলে বেশি মনে পড়ে যায়। গতকালকে দিনটাতে আমার এত খারাপ লেগেছে, বড় মেয়েটার সাথে বারবার বলতেছিলাম, "আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তোমার নানার কথা বারবার আমার মনে পড়তেছে।" তো সত্যি কথা বাবা-মা হচ্ছে অমূল্য সম্পদ যেটা কিনা পৃথিবীতে থাকতে আমরা বুঝি না। হারিয়ে গেলে বুঝতে পারি যে মা কি জিনিস, বাবা কি জিনিস। এই পৃথিবীতে না বাবা-মা ছাড়া দেখবেন যে আর কেউ আপন হয় না। যখন বাবা মারা যায় দেখবেন যে বাবার যে ভাই-বোনেরা থাকে তাদের মধ্যে কিন্তু অনেক একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ভাতিজা বা উম ভা ভাতিজা বলেন বা ভাস্তিদের মধ্যে বলেন। আবার যখন মা মারা যায় তখন দেখবেন মামু খালাদের সাথে অনেক একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আসলে মা দিয়ে মামার বাড়ি আর বাবা দিয়ে হচ্ছে চাচার বাড়ি। এই ২ টা মানুষ যখন পৃথিবী থেকে নাই হয়ে যায় তখন দেখবেন যে এই সম্পর্কগুলো কিন্তু ঠিক আগের মতো ততটা শক্ত থাকে না। অনেকটা কিন্তু হালকা হয়ে যায়। তো দেখতে পেলেন আমি কিন্তু কথা বলতে আমি মিনি রাইস কুকারে বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব। তো সব রকমের মসলা দিয়ে তারপরে আমি ওই ছোট্ট মিনি রাইস কুকারে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। ইদানিং তো রান্না করতে এত ভয় লাগছে, গ্যাসের যে সংকট দেখতে পাচ্ছি। তো আমি চিন্তা করতেছি যে আমার কারেন্টের চুলাটা খুব দ্রুত আরকি সারিয়ে নিতে হবে। তো সিলিন্ডার ব্যবহার করতে গেলেই অনেক ভয় লাগে। আর এই মিনি রাইস কুকারটা সত্যিই আমাকে এতটা উপকার করেছে যে কি বলবো। এই সিলিন্ডার শেষ হওয়ার পর আমার বাসায় প্রায় ৩ দিনের মতো সিলিন্ডার ছিল না। আমি কিন্তু ওই ৩ টা দিন এই বড় রাইস কুকার আর এই মিনি রাইস কুকারটার মধ্যেই কিন্তু রান্নাবান্না করে খেয়েছি। এই ২ টা জিনিস যদি আমার না থাকতো, ওই ৩ টা দিন হয়তোবা বাইরে থেকে খাবার কিনে খেতে আমার মনে হয় অবস্থা খারাপ হয়ে যেত। তো আসলে যখন কোনো একটা জিনিস কিনি না, জবার বাবা কিন্তু আমাকে খুব আরকি খোঁচা দিয়ে কথা বলে। পরবর্তীতে দেখা যায় যে সেই জিনিসটাই তার বেশি কাজে লাগছে। যেমন ধরেন এই যে এত কনকনে শীত পড়েছে, তো সিলিন্ডার চুলায় তো ওইভাবে পানি ফুটানোর ক কোনো মানেই হয় না। যেহেতু এটা সিলিন্ডার গ্যাস, লাইনের গ্যাস না। তো আমি কিন্তু রাইস কুকারে গোসল করার জন্য তাকে পানি গরম করে দিয়েছি। আবার ওই যে পানি গরম করার যে কেতলিটা আছে সেটা দিয়েও তাকে পানি গরম করে দিয়েছি। তখন কিন্তু তার মুখটা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আর আমি তখন তাকে সুযোগ বুঝে আরকি কোপটা মেরেছি। তো আমি তাকে বলতেছিলাম যে, "আমি নাকি অযথা টাকা-পয়সা খরচ করি। এখন এই জিনিসগুলো কার কাজে লাগছে?" তো তখন আরকি হাসতেছিল। তো যাই হোক আসলে যেটা যখন প্রয়োজন মনে করি তখনই কিন্তু সেই জিনিসটা আমি কিনে ফেলি। একটু কষ্ট হলেও ওই জিনিসটা প্রয়োজন বিধায়ই কিন্তু কিনে নেয়া হয়।
তো আসলে গ্যাসের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো এখন সিলিন্ডারে রান্না করতে ভয় লাগছে যে সিলিন্ডারটা যদি হুট করে ফুরিয়ে যায় তাহলে তো আবার রান্না-বান্না করতে কষ্ট হয়ে যাবে। তো এই কারণে চিন্তা করতেছি যে কারেন্টের চুলাটা দেখি ঠিক করে নিয়ে আসবো। তো আবারও চিন্তা করি যে গরম আসলে যে প্রচুর পরিমাণে আমাদের এলাকাতে কারেন্ট যায়। তো কারেন্ট নিয়েও কিন্তু তখন মহা বিপদে থাকি। কি যে একটা অবস্থা! আসলে ঢাকা শহরে সবকিছু সমস্যা নিয়ে আমাদেরকে থাকতে হয়। আমার কিন্তু এই যে এদিকে দেখেন মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আমার এই মিনি রাইস কুকারটা আসলে সত্যি এত কাজে দিয়েছে কি আর বলবো। তো আমি কিন্তু রাইস কুকার থেকে তরকারিটা পাতিলাতে তুলে নিয়েছি। আর আজকে যেহেতু দুপুরবেলা এই তরকারিটা খাবো, তো এটার ঝোলটা আরো টানিয়ে নেব। আজকের তরকারিটা আলহামদুলিল্লাহ খেতে এত মজা হয়েছে যে কি বলবো। মা এত পছন্দ করেছে। আমার মা কিন্তু খুব খুঁতখুঁতে একজন মানুষ। সবার হাতে রান্না-বান্না সে খায় না বা সবার কাজকর্ম তার কিন্তু পছন্দ হয় না। তো মা আসলে কিন্তু আমি রান্না করতে গেলে একটু ভয়ে থাকি যে কখন কোনটা যে মা ভুলভাল ধরে বসে। তো এই তো আমার রান্না-বান্না শেষ, বাটিতে তুলে নিলাম। আর এপাশ থেকে আমার ওই যে ছোট ক্যাবিনেটটা রান্নাঘরে নিতে গিয়ে এটা কিন্তু পড়ে আরকি উপরের অংশটা একটু আরকি ছিঁড়ে গিয়েছিল আরকি রশিটা, সেটা জবা আবার লাগিয়ে দিল। তো মাথার অনেকটা উপরে কিন্তু এটাতে কিন্তু মাথার মধ্যে এটা টাচও লাগে না বা এটার মধ্যে কোনো শব্দও হয় না। যেহেতু অনেকদিন আগে একজন আপু আমাকে বলেছিলেন যে এরকম ঘন্টি রাখলে ওটার মধ্যে টুংটাং শব্দ হলে ঘরে নাকি ফেরেশতা আসে না। এ কারণে আরকি বলে দেওয়া। আর আমি কিন্তু এই যে আম এই চাদরের নিচে কিন্তু এমন একটা কাঁথা বিছিয়ে থাকি। তো কাঁথাটাও আমি রোদে দিয়েছিলাম বারান্দা দিয়ে। কাঁথাটা কিন্তু খুব সুন্দরভাবে আরকি শুকিয়েছে। আসলে অনেকদিন যেহেতু খুব প্রচুর পরিমাণে ঠান্ডা গিয়েছে। ঠান্ডার কারণে সবকিছু কেমন যেন একদম ভিজা ছিল। তো রোদে দেওয়ার পর কিন্তু সবগুলো জিনিস আসলে আম একদম কি বলবো যে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে একদম সবকিছু সতেজ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন দুপুরে গোসল করব, তারপর খাওয়া-দাওয়া করব সবাই একসাথে, সেটা অফ ক্যামেরাতে। তো এদিক থেকে এই যে কম্বলটাও আমি রোদে দিয়েছিলাম। তো এগুলো এখন ভাঁজ করে আবার বিছানাতে রেখে দিব। কারণ দুপুরে খাওয়া-দাওয়া করার পরে কিন্তু কম্বলটা আবার গায়ে দিতে হবে। তখন কিন্তু অনেকটা আবার শীতে ধরে যায়। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।